নির্বাচন একেবারেই দোরগোড়ায় এসে পৌঁছেছে। দর্শক শ্রোতা, আপনারা সবাই আপনাদের নিজ নিজ এলাকায় চলে গেছেন। ভোট কাকে দিবেন সেটিও আপনারা মনস্থ করে ফেলেছেন। কিন্তু এই মুহূর্তে ষড়যন্ত্রের ঠিক আসল খেলাটা শুরু হয়েছে। ওরা ওত পেতেই ছিল যে ঠিক শেষ মুহূর্তে এসে খেলাটা খেলবে। ওরা বলতে কারা? যারা বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। যারা বাংলাদেশকে আজ ৫৪ বছর একটা গোষ্ঠীর কাছে, একটা দলের কাছে এবং একটা রাষ্ট্রের কাছে পুতুল বানিয়ে রেখেছে, সেই গোষ্ঠী ঠিক পূর্বের মতো করেই আবার তাদের ষড়যন্ত্রের সমস্ত নখগুলো ঠিক এই মুহূর্তে উপড়ে দিয়েছে। কাজে লাগানো শুরু করেছে। আমরা সেই বিশেষ সংস্থার নাম বলতে চাই না। তারা গতরাতে মিডিয়ার সঙ্গে বৈঠক করে মিডিয়ার সঙ্গে সেই পূর্বের মতো করে পরিকল্পনা করেছে যে তারা যে সংবাদ দিবে ঠিক সেটাই সকল মিডিয়া একযোগে প্রচার করবে। সিন্ডিকেট করে তারা এই সংবাদগুলো গ্যাং আকারে প্রকাশ করে একটি দলকে ডুবাবে এবং একটি দলকে ক্ষমতায় আনবে। ডিজিএফআই বলেন কিংবা বাংলাদেশের অমুক সংস্থা তমুক সংস্থা এরকম বহু সংস্থা আছে, এগুলোর সঙ্গে জড়িত বলে ইতিপূর্বে আমরা বিভিন্ন পত্রিকার সম্পাদকদের কাছ থেকে জানতে পেরেছি। যেমন ধরেন, মাহফুজ আনাম নিজেই বলেছেন যে তাদের উচিত হয়নি ডিজিএফআই দেওয়া সংবাদ, সিন্ডিকেট সংবাদ এভাবে প্রচার করা। তিনি দুঃখ প্রকাশ করেছেন, ক্ষমাও চেয়েছেন। কিন্তু সেই একই গোষ্ঠী এবারও এরকম একটি মিটিং মিডিয়ার সঙ্গে করেছে, করে তারা কি কি ধরনের সিন্ডিকেট সংবাদ প্রচারের দায়িত্ব নিয়েছে সেটা আমরা এখনো জানি না। কিন্তু আমরা এরই মধ্যে দেখলাম জামাতের একজন ঠাকুরগাঁও জেলা আমির, একজন ব্যবসায়ী, যিনি তার গার্মেন্টস ব্যবসার টাকা কর্মীদের মাঝে বেতন দিয়ে যাওয়ার সময় বিমানবন্দরে তাকে টাকাসহ আটক করা হয়েছে। এমনভাবে সেই সংবাদকে প্রচার করা হলো যেন টাকা থাকা কোনো ব্যবসায়ীর কাছে এটি তার একটি অপরাধ। প্রত্যেকটা পত্রিকায় সেম শিরোনামে এই সংবাদকে ছাপানো হয়েছে। এমনকি সেই সংবাদের কোনো বিস্তারিত তারা দেয়নি। কেউ কেউ জামাতের পক্ষ থেকে যে দাবি করা হয়েছে এটি ব্যবসার টাকা সেটি প্রকাশ করলেও এরপর বিস্তারিত আসছে বলে আর কোনো বিস্তারিত সংবাদ দেয়নি। বিশেষ দুটি মিডিয়াকে আমরা দেখলাম এ ব্যাপারে অত্যন্ত তৎপর, যমুনা এবং যুগান্তর। জামাত বিরোধী বিভিন্ন সংবাদ প্রচার করে তারা এমন এক প্রোপাগান্ডা মেশিনের কাজ করছে যেন তাদের প্রিয় দল বা তাদেরকে যারা অর্থায়ন করেছে সেই দলটি ক্ষমতায় আসতে পারে। মিডিয়া যখন কোনো দলকে, দলের পকেটে ঢুকে যায়, কোনো দলকে ক্ষমতায় আনার জন্য উঠে পড়ে লাগে, তখন সাধারণ মানুষের ভাষা রুদ্ধ হয়ে যায়। কারণ মিডিয়ার ভাষাকে মানুষ সাধারণ মানুষের ভাষা বলে মনে করে। আমরা দেখছি নির্বাচনের এই মুহূর্তে এসে ঠিক ভোট দেওয়ার আগ মুহূর্তে এভাবে চরিত্র হননের কাজগুলো করছে একটি সংস্থা এবং মিডিয়া। আমরা শুরুতেই এর জন্য ভীষণ দুঃখিতভাবে নিন্দা জানাচ্ছি। কারণ বাংলাদেশের জনগণের রায়কে নিয়ে এইভাবে খেলা করার অধিকার এদের কাউকেই দেওয়া হয়নি। যত বড় মিডিয়া হোক, যত বড় সংস্থা হোক, সরকারি সংস্থা হোক, তাদের উচিত নয় বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গিয়ে কোনো রায় তুলে আনা। অতীতেও আমরা দেখেছি ১৫ বছর বাংলাদেশের মানুষের মনের বিরুদ্ধে সরকার পরিচালনা করে, রাষ্ট্র পরিচালনা করে রাষ্ট্রকে অন্য একটি রাষ্ট্রের কুক্ষিগত করে দেওয়া হয়েছে, অনুগত করে দেওয়া হয়েছে। বাংলাদেশের মানুষ ক্রমাগত দ্রব্যমূল্যের নাভি বৃদ্ধিতে নাভিশ্বাসে ভুগেছে। বাংলাদেশের মানুষ ক্রমাগত খুন, রাহাজানি, সন্ত্রাসী ইত্যাদির দ্বারা শিকারে পরিণত হয়েছে। এরপর এই বাংলাদেশের মানুষ জনরোষের গণ অভ্যুত্থানের মাধ্যমে তাদের জনরোষের কারণে শেষ পর্যন্ত সেই সরকার বিদায় নিতে বাধ্য হয়। বাংলাদেশের যত বড় সংস্থা হোক কিংবা বিদেশি প্রভুরা যত শক্তিশালী হোক, সেই ভিনদেশি প্রতিবেশী দেশ যত শক্তিশালী হোক, তাদেরকে শেষ পর্যন্ত বাংলাদেশ থেকে তাড়িয়েছে এবং তারা দিল্লি না ঢাকা স্লোগান দিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আবারও ফিরিয়ে এনেছে। এই মুহূর্তে বাংলাদেশের সেনাবাহিনী বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি, সামরিক চুক্তি, বাণিজ্যিক চুক্তির মাধ্যমে বাংলাদেশের সামরিক অবস্থানকে শক্তিশালী করছে, বাংলাদেশের সার্বভৌমত্বের শক্তিশালী করছে। ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের এই সার্বভৌমত্বকে আবারও দুর্বল করার জন্য একটি গোষ্ঠী উঠে পড়ে লেগেছে। প্রতিবেশী রাষ্ট্রের চক্রান্তে বাংলাদেশকে আবারও সেই একই দেশের অনুগত পদপিষ্ট করার জন্য তারা যা ইচ্ছা তাই করছে।
প্রতিবেশী রাষ্ট্র সবসময় তাদের কথা শুনবে অনুগত, এইরকম একটি তল্পিবাহক সরকার এই বাংলাদেশে চায়। কারণ তাতেই তারা এই বাংলাদেশটাকে ঠিকঠাক মতো চুষে খেতে পারে। দর্শকবৃন্দ, আপনারা অনেক সংবাদ এখন দেখবেন যেখানে আপনারা এমন সব সংবাদ পাবেন, সেই সংবাদগুলো সত্য কি মিথ্যা যাচাই করতে আপনাদের 12 ঘন্টা থেকে 24 ঘন্টা লেগে যাবে, এর মধ্যে নির্বাচন শেষ হয়ে যাবে। অতএব আপনাদের উচিত হবে মেইন স্ট্রিমের এইসব মিডিয়াকে সম্পূর্ণরূপে বয়কট করে অথবা তাদের সংবাদগুলোকে জাস্টিফাই করার মতো নিজের বুদ্ধিমত্তাকে এবং নিজের বিশ্বাসকে কাজে লাগাতে হবে। এখন আর তথ্য প্রমাণ আপনারা সেভাবে ঠিক খুঁজেও পাবেন না, বিবৃতিও খুঁজে পাবেন না, কারণ সেগুলো আসতেও দেওয়া হবে না। প্রত্যেকটা সেক্টরকে একটি গোষ্ঠী শক্তভাবে নিয়ন্ত্রণ করছে, এমনকি সোশ্যাল সাইটগুলোকেও তারা নিয়ন্ত্রণ করছে। অতএব যে যেখানে ভোট দেওয়ার নিয়ত করেছেন, যাদেরকে আপনাদের সৎ মানুষ মনে হয়, যাদেরকে আপনার দেশপ্রেমী মনে হয়, আপনারা আপনাদের নিয়তের প্রতি অটল থাকবেন। কোনো ধরনের বিভ্রান্তির ফাঁদে পা দিবেন না। ইতিমধ্যে আপনারা দেখেছেন একটি দল, যারা এই নির্বাচনে যাদেরকে ক্ষমতায় আসবে বলে মনে করছে মানুষ, বা তারা নিজেরাও স্বপ্ন দেখছে ক্ষমতায় আসবে, সেই দল শুধুমাত্র 5ই অগস্টের পর, এই বিপ্লবের পর, এই নতুন বাংলাদেশে 231 জন মানুষকে হত্যা করেছে। যেই দল 90% হত্যাকাণ্ড এবং বিভিন্ন ধরনের অরাজকতার সাথে সংশ্লিষ্ট। টিআইবির রিপোর্টে আপনারা দেখেছেন যে সেখানে 90% অপকর্মের সঙ্গে জড়িত একটি দল। সেই দলকে যদি কেউ মিডিয়া কুয়ের মাধ্যমে কিংবা বাংলাদেশের কোন সংস্থার দখল নেয়ার মাধ্যমে ক্ষমতায় আনতে চায়, জনগণকে এই অপশক্তিকে রুখে দিতে হবে। অপরদিকে আমরা দেখেছি বাংলাদেশে আরো যে রাজনৈতিক দলগুলো আছে, বিশেষ করে ইসলামী দলগুলো এবং জামাতে ইসলামী, তাদের সঙ্গে কোনো অপকর্মের কোনো সংশ্লিষ্টতা পায়নি বলে তারা নানা ধরনের অপকৌশল বেছে নিয়েছে এবং অপতথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। প্রথমত তারা নিজেরা মানুষ খুন করে জামাত ইসলামীকে খুনের দায় দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু যার খুনের কথা বলছে সে নিজে লাইভে এসে বলেছে আমি মারা যাইনি। এভাবে করে খুনের যখন পারা যায়নি, তখন তাদের ব্যবসার টাকাকে অবৈধ টাকা প্রমাণের চেষ্টা করে যাচ্ছে মিডিয়া, এবং আমরা জানি এটি একটি বিশেষ সংস্থার এজেন্ডা। অপরদিকে আমরা দেখলাম গতকাল মানুষ ঢাকা ছেড়েছে উৎসবের আমেজ নিয়ে, ট্রেনে, লঞ্চে, বাসে, সর্বত্র, এমনকি বিমানবন্দরেও মানুষের দাঁড়িপাল্লা বলে যে চিৎকার, যে স্লোগান আমরা শুনলাম, স্বতঃস্ফূর্ত স্লোগান, যেহেতু গতকাল নির্বাচনী প্রচারণা টাইম ছিল না, কিন্তু মানুষ ফিরছে দাঁড়িপাল্লার জিকির করতে করতে, স্লোগান দিতে দিতে মানুষ ফিরছে। এটা দেখে অনেকের ঘুম হারাম হয়ে গেছে। সেই রাতেই সে বিশেষ গোষ্ঠী, বিশেষ সংস্থা মিডিয়ার সঙ্গে পরিকল্পনা করে আজকে থেকে শুরু করেছে তারা জামাতের নেতাদের চরিত্র হনন। এবং সবচেয়ে আশঙ্কার বিষয় হচ্ছে বিভিন্ন ভোট ক্যাম্পে, জামাতের বিভিন্ন অফিসে তারা হামলা চালাচ্ছে। একদিকে তারা হামলা চালাচ্ছে, অন্যদিকে জামাত নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে, মিথ্যা গুজব ছড়িয়ে রেড করাচ্ছে পুলিশকে দিয়ে। প্রশাসন তাদের দ্বারা ব্যবহৃত হয়ে মিথ্যা রেডে যাচ্ছে। এরকম একটি ঘটনা আমরা দেখলাম ভোলা 2 আসনে ঘটেছে। সেখানে একের পর এক প্রার্থীর বাড়িতে হানা দিচ্ছে পুলিশ বিভিন্ন অজুহাতে, কিন্তু কোনো কিছুই তারা পাচ্ছে না। শেষমেশ কোনো একটি বাগান থেকে কিংবা জমি থেকে তাদের সাজানো পরিকল্পনা অনুযায়ী কিছু হাবিজাবি উদ্ধার করে, দেশীয় অস্ত্রশস্ত্র যেগুলো আসলে তারা নিজেরা সেখানে পুঁতে রেখে এই ধরনের উদ্ধার অভিযান দেখানোর চেষ্টা করছে। আজ পর্যন্ত জামাতের কোনো নেতাকর্মীর সঙ্গে কোনো অস্ত্রের সাথে তাকে গ্রেপ্তার দেখাতে পারেনি, কিংবা অবৈধ টাকা তারা দেখাতে পারেনি। এমনকি জামাতের লোকরা যদি কাউকে দান করেছে, সেটা পর্যন্ত তারা নির্বাচনে ভোট কেনার জন্য দেখাচ্ছে বলে প্রমাণ করার চেষ্টা করেছে মিডিয়ার মাধ্যমে। সবকিছু দেখে আমরা যেটা বুঝলাম যে এই মুহূর্তে জামাত ক্ষমতায় আসছে, এটা যখন তারা নিশ্চিত হয়ে গেছে, তখনই জামাতের বিরুদ্ধে ষড়যন্ত্রগুলো তারা শুরু করেছে। কারণ আমরা দেখেছি ইতোমধ্যে দেশের বিদেশের বিভিন্ন পত্রপত্রিকা এবং পর্যবেক্ষকরা মোটামুটি তাদের
ধারণা দিয়েছেন যে ইভেন রয়টার্সের খবরে আমরা দেখলাম যে এবারই সেরা ফলাফলটা করতে যাচ্ছে জামাত। নির্বাচনে খুব ভালো ফলাফল এবং সেরা ফলাফলটি করতে যাচ্ছে জামাত। এছাড়াও আমরা দেখেছি যাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে তারাও খুব ভালোভাবেই জানাচ্ছে তারা এবার দাঁড়িপাল্লার প্রতি রায় দিতে চায়। এছাড়া প্রায় ৪ কোটি ভোটার রয়েছে যারা নতুন বন্দোবস্ত চায়। বিএনপির পুরনো রাজনীতি, সেই ঋণ খেলাপির রাজনীতি, লুটপাটের রাজনীতি কিংবা সন্ত্রাসের রাজনীতি কিংবা চাঁদাবাজের রাজনীতিকে এই তরুণ ভোটাররা পছন্দ করছে না। আমরা দেখলাম ঢাকার বিভিন্ন এলাকায় মিছিল করেছে জামাতের নারীরা। বিএনপি সর্বশেষ চেষ্টা করেছিল জামাতের বিরুদ্ধে, জামাতের আমিরের আইডি হ্যাক করে নারী কার্ড খেলার, কিন্তু সেটিও জামাতের নারী ভোটাররা, সেই কর্মীরা সেই চেষ্টা ব্যর্থ করে দিয়েছেন। কিন্তু এই মুহূর্তে আমাদের সবচেয়ে বেশি দরকার এসব সংস্থা এবং মিডিয়ার অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং সতর্ক থাকা। নিজেদের বিশ্বাসকে কাজে লাগিয়ে যাদেরকে আপনারা এখনো পর্যন্ত কোনো ধরনের সন্ত্রাসের সঙ্গে, খুনোখুনির সঙ্গে কিংবা টাকা তসরুফের সঙ্গে, দুর্নীতির সঙ্গে যাদের দুইটা মন্ত্রণালয়, ২ জন মন্ত্রী ছিলেন ৩ টা মন্ত্রণালয়ে, তাদের কাছ থেকে ৳১ দুর্নীতি যারা আপনারা যেহেতু পাননি, এইরকম লোকদের ব্যাপারে যদি কেউ এখন এই মুহূর্তে এসব প্রচার চালানোর চেষ্টা করে, এই দেশবাসীকে সেসব অপপ্রচারের বিরুদ্ধে দাঁড়াতে হবে এবং নিজেদের বিশ্বাস, আস্থা অটুট রেখে ভোট কেন্দ্রে গিয়ে চুপিসারে নিজের পছন্দের ভোটটা দিয়ে আসতে হবে। বাংলাদেশের এমন কোনো সংস্থা নেই মানুষের রায়কে কেড়ে নিতে পারে। যদি আপনারা বিভ্রান্ত না হন, ইনশাআল্লাহ এবার আপনাদের পছন্দের দল জামাত ইসলাম এবং সৎ লোকদের প্রার্থী এবং এই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া এনসিপি তথা ১১ দল বাংলাদেশের শাসন ক্ষমতা পাবে এবং বাংলাদেশকে এমন একটি রাষ্ট্রে পরিণত করবে যে রাষ্ট্রের স্বপ্ন আমরা এতকাল ধরে দেখে আসছি। জামাত ইতোমধ্যেই তাদের ম্যানিফেস্টোতে ২টো অ্যাপস এর ঘোষণা দিয়েছে যে অ্যাপস দুটো আপনার প্রতি যে কারো জুলুম আপনি যে কোনো সময় তুলে ধরতে পারবেন। প্রতিটি ঘাটে মাঠে মানুষ শক্তিশালীর কাছে নিষ্পেষিত হয় দুর্বলেরা। ঠিক এমন একটি অ্যাপ তৈরি করা হয়েছে যে অ্যাপ দিয়ে আপনি আপনার সেই সময়কার ছবি তুলে ঘটনাগুলো আপনি সরকারের কাছে পৌঁছে দিতে পারবেন এবং সরকার তাৎক্ষণিক কি ব্যবস্থা নিচ্ছে সেটিও আপনি জানতে পারবেন এই সরকার কোন খাতে কত টাকা ব্যয় করছে, সে কোনো দুর্নীতি করছে কিনা। ঠিক আমরা যেমন দেখলাম ইউনূস সরকার নির্বাচনের আগ মুহূর্তে তার সঙ্গে যারা দায়িত্ব পালন করেছে উপদেষ্টাদের সম্পদের হিসাব দিয়ে দিয়েছেন, যাদের হিসেব নিয়ে অনেকে অনেক কথা বলেছেন, অনেক দুর্নীতির কথা বলেছেন, টাকা পাচারের কথা বলেছেন, কমিশনের বাণিজ্যের কথা বলেছেন। এগুলো মিথ্যা প্রচারণা দিয়ে এই কমিশন 10% কমিশন যারা নিয়েছেন এতকাল হাওয়া ভবনকে ব্যবহার করে যারা দুর্নীতি করেছেন তারা তাদের দুর্নীতিগুলোকে জাস্টিফাই করার চেষ্টা করছেন। কিন্তু আমরা দেখলাম উপদেষ্টারা তাদের হিসেব ঠিকঠাক মতো বুঝিয়ে দিয়েছেন। এরকম হিসাব আমরা অতীতে কোনো সরকারকে, আওয়ামী লীগ সরকারকেও না, বিএনপি সরকারকেও না, আমরা কখনোই তাদেরকে এরকম তাদের সম্পদের হিসাব বুঝিয়ে দিতে দেখিনি। বরং নির্বাচনের সময় তারা যে হলফনামা দেন সেখানে অজস্র মিথ্যা তথ্য তারা দেন। এই বিএনপির মধ্যে এবার ৫৫ থেকে ৫৫% ঋণখেলাপি আছে। একদিকে তারা ঠাকুরগাঁওয়ের জেলা জামাতের আমিরের ব্যবসার টাকা আটকাচ্ছেন ৫০ লাখ টাকা বা ৬০ লাখ টাকা। অন্যদিকে তারা ঋণ খেলাপির ব্যাংক থেকে ঋণ নেওয়া ৫,০০০ কোটি টাকা, এস আলমের ব্যবসা পরিচালনা করা, এস আলমের দুর্নীতি করার টাকা, পাচার করা টাকা, এসবের কোনো টাকাই তারা ধরতে পারছেন না। আমরা দেখছি প্রশাসন একদিকে ঝুঁকে গেছে। যাই কিছু হোক না কেন জনগণ যেদিকে থাকবে রায় সেদিকে আসবে ইনশাআল্লাহ। আপনারা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন, কারণ সেনাবাহিনী এবার আপনাদের নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন। আমরা বারবারই দেখেছি বাংলাদেশের সেনাবাহিনী জনগণের পক্ষে থেকেছে। তাদেরকে নানাভাবে পলিটিসাইজ করার চেষ্টা করা হলেও তাদের মধ্যে রয়ের এজেন্ট দিয়ে, এমনকি এই যে কচুক্ষেতি আমরা বলি, এই কচুক্ষেতের মধ্যে র্যাবের প্রধান কার্যালয় তৈরি করে সেনাবাহিনীকে নানাভাবে বিতর্কিত করে সেনাবাহিনীকে নানাভাবে পলিটিসাইজ করার চেষ্টা করা হয়েছে। তারপরও আমরা সর্বশেষ দেখলাম যে সেনাবাহিনী বাংলাদেশের পক্ষে থেকেছে এবং জনগণের পক্ষে থেকেছে সবসময়। অতএব নিরাপত্তা নিয়ে আপনারা কোনো শঙ্কা বোধ করবেন না। আপনারা আপনাদের পছন্দের ব্যক্তিকে, মার্কাকে ভোট দিবেন এবং ভোট দিতে যাওয়ার সময় অন্যদেরকে সঙ্গে নিয়ে যাবেন। শান্তিপূর্ণভাবে ভোট দিবেন।
এবারে নির্বাচন যেন শ্রেষ্ঠ নির্বাচন হয় এবং ভোট দেওয়ার পর আবার আপনারা সে ভোট কেন্দ্র পাহারা দিতে চলে আসবেন, যেন আপনাদের ভোট কোনোভাবেই অন্যদিকে ডাইভার্ট করতে না পারে। আর পুরো মুহূর্তে যত ধরনের মিডিয়াগুলো একটি বিশেষ সংস্থার হয়ে যত ধরনের অপপ্রচারে চালাক না কেন, আপনারা তাতে কান দেবেন না। আপনাদের হৃদয়ের বিশ্বাসকে ধারণ করে নিজেদের পছন্দের মানুষের পক্ষে, দলের পক্ষে দৃঢ় অবস্থান নেবেন। এই আশাবাদ ব্যক্ত করে আল্লাহ হাফেজ।